দর্শক, আজকে আমরা কথা বলবো করোনা পরবর্তী অর্থনীতি নিয়ে এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক, এবং আরো একজন আমাদের সাথে আছেন আজকে আমাদের স্টুডিওতে, আহসানুল হক শামীম, সিওও, জিএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি প্রথমে ডক্টর পারভেজকে দিয়ে শুরু করতে চাই। করোনা পরিস্থিতি 2 বছর পার হয়ে গেল। করোনার আগের যে অর্থনীতি ছিল তার সঙ্গে তুলনা করলে এখন দেশের অর্থনীতি ঠিক কোন অবস্থানে আছে? দেখুন, আপনি যথার্থই বলেছেন। করোনা 2 বছর পার হয়ে গেছে। এখন কেউ কেউ আশাবাদ করছে যে করোনা ধীরে ধীরে চলে যাবে। আমি আমার স্টাডি থেকে একটু বুঝে শুনেই বলছি, যে করোনা আছে সেটা হয়তো যাবে, কিন্তু নিউ কোভিড এবং করোনার আরো মিউটেশন নিয়ে হয়তো এই ওমিক্রনের মতো বা আরো শক্তিশালী করোনা অন্তত 22-23 2 বছর থাকবে। এটা আমি নিজ দায়িত্বে একটা ভবিষ্যৎবাণী করলাম। এখন এমন এক সময় আপনি আমাকে প্রশ্ন করেছেন, যখন এই নীরব ঘাতক ওমিক্রন এই আপনার তছনছ করে ফেলছে পুরা বিশ্বকে, সমাজকে, মানব জীবনকে, এবং হতবাক হতে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন করোনা আক্রান্ত, করোনায় মৃত্যুতে আপনার 1 নম্বরে আছে। আছে ওয়েস্টার্ন দেশ আপনার গুলো, আছে কানাডা, আছে ফ্রান্স, আছে ইউরোপের অনেক দেশ। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা আমাদের যে এই অমিক্রন নীরব নীরব ঘাতক বলছি কেন, মৃত্যু হয়তো এটা কম হচ্ছে, কিন্তু দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় যে আজকে আমাদের মৃত্যু বেড়ে 61% এসছে। এখন যেটার জন্য মানুষ ভয় পাচ্ছে না সেটা হচ্ছে তাৎক্ষণিক মৃত্যু ঘটাতে সক্ষম কম অমিক্রন। কিন্তু আমি আবার গবেষণা থেকে জানাচ্ছি যে অমিক্রনে ভালো হয়ে যাওয়া মানুষ, এটা আমার দেশবাসীর জন্য বলছি, কারণ আমাদের ডিজি হেলথ, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী কন্টিনিউয়াসলি এই সত্য কথাগুলো যথাযথ সময়ে বলেছেন এবং বলে যাচ্ছেন, কিন্তু মানুষ ভয় পাচ্ছে না। সেটার কারণ হচ্ছে তাৎক্ষণিক মৃত্যু নেই। এখন যে অমিক্রন ভ্যারাইটিটা আছে V2, এটা অমিক্রন থেকে ভালো হয়ে যাওয়া 7 মাস পর্যন্ত কোনো না কোনো অঙ্গ নষ্ট করে দিতে পারে, সক্ষমতা রাখে, এবং রক্ত ঘন হয়ে স্ট্রোক। তাই আমাদের এখানে যেটা আমরা মৃত্যু বলছি সেটা আসল মৃত্যুর সংখ্যা নয়, কারণ করোনা পরীক্ষা করেনি সর্দি কাশি মনে করে অনেক লোক মারা গেছে। করোনা পরীক্ষার দরকার নাই, কারণ অমিক্রন হলেও পরীক্ষা করলেও যা, পরীক্ষা না করলেও তা ভেবে এটা অন রেকর্ড আসেনি। যার জন্য আমরা জানি যে, এবং যারা বাসায় মরছে বা অন্যান্য উপসর্গ নিয়ে মরছে ওগুলো রেকর্ডেড না। তো তাই আমি যেটা বুঝাতে চাই যে করোনার মধ্যে, অমিক্রনের মধ্যে, অমিক্রন আশা করি বাংলাদেশে প্রকোপ কমবে আগামী মাসে, কিন্তু তারপরও এটা তো আসছে, এটা তো চলমান, মানে অন্য দেশ থেকে, পাশের দেশ থেকে, আমেরিকা থেকে আসছে, এবং এটা কোনো না কোনো ফর্মে থাকবে। অর্থনীতিকে সেভাবে সামলাতে হবে। 1 নম্বর কথা, অমিক্রনের জন্য অর্থনীতিকে সাজানোর ব্যাপারে আপনার সরকার যা করছে মোটামুটি ঠিক আছে, কিন্তু রেলওয়েকে, গণপরিবহন যেহেতু, রেলওয়েকে আরো 1 মাস অন্তত অর্ধেক ক্যাপাসিটিতে চালানো উচিত। 2 নম্বর, করোনার ক্ষেত্রে পুলিশ গিয়ে রেস্টুরেন্টে হানা দিচ্ছে, এটা একটু অতি নাটকীয়তা হয়ে যাচ্ছে। কিন্তু যেখানে এই সমাবেশ হচ্ছে, এখনো বিয়ে হচ্ছে, এখনো এই ধরনের করোনা চাষ হচ্ছে, সেই জায়গায় পুলিশের বেশি মনোযোগ দেওয়া উচিত। আরেকটি বিষয় আমি প্রথমেই বলে ফেলি, স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে আমাদের 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা ব্যয় হয়েছে ভ্যাকসিনে, এবং সরকার এটা করেছে বলে আমরা আজকে বাংলাদেশে এখনো মানে একটা মানুষের মতো বেঁচে আছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আরো 20,000 কোটি, আরো 10,000 কোটি, 50,000 কোটি টাকা যদি আমাদের ব্যয় হয়, সেটা আমাদের জাতীয় বাজেটের 10%। আমরা সেটা পারি কিনা, আমরা রিজার্ভ ভাঙতে পারি কিনা, রিজার্ভ ভাঙা উচিত কিনা, এই বিবেচনায় আমি অর্থমন্ত্রীকে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীকে
বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কংগ্রেচুলেট করছি যে এখন পর্যন্ত আপনি ঠিকভাবে ড্রাইভ করে এসেছেন, কিন্তু আমার মনে হয় ন্যাশনাল এক্সচেকারের উপরে চাপ কমাতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতন আমাদেরকে এই সাপ্লাই চেইন, ভ্যাকসিনের সাপ্লাই চেইনের দুটো চেইন করতে হবে। একটা হচ্ছে কিনে টিকা দেওয়া, অর্থাৎ কিনে টিকা দেওয়ার জন্য কোন কোন চ্যানেল খুলে দিতে হবে। ভারতে যেটা আছে, আমাদের এখানে 5 স্টার হসপিটাল গুলো, আমাদের এখানে অ্যাপোলো, ইউনাইটেড, এভার কেয়ার, 5 স্টার হসপিটাল গুলোতে টিকা কিনে দেওয়ার, বুস্টার কিনে লাগানোর ব্যবস্থা না করলে সরকার এই চাপ 2022-23 মাননীয় প্রধানমন্ত্রী 2022-23 আচ্ছা, আমরা এই বিষয়ে কথা বলবো করোনা পরবর্তী পরিস্থিতি নিয়ে। আমরা যেহেতু আজকের হ্যাপেনিং পয়েন্টে কথা বলছি, সরকার বেশ কিছু প্রণোদনা উদ্যোগ নিয়েছিল এই করোনা পরবর্তী সময়ে যাতে অর্থনীতি পুনরুদ্ধার হয় সেগুলোর জন্য। সেগুলো কতটুকু ফল দিয়েছে বলে আপনার মনে হয়? এবং আরেকটু সাথে যোগ করতে চাই যে একটি অভিযোগও আছে যে বড় উদ্যোক্তারা প্রণোদনার সুফল পেয়েছেন আসলে, এবং ছোট উদ্যোক্তারা এই সুবিধা তেমন একটা কাজে লাগাতে পারেনি। কতটুকু সত্য বলে মনে হয়? আহসানুল হক, আহসান আলম পারভেজ আমার সাথে আছেন। আপনার কথা ইকো হয়েছে, আমি যা বুঝেছি সেটা থেকে বলতে চাই আচ্ছা, যে সরকারের টাইমলি ইন্টারফিয়ারেন্স উইথ সাম লিমিটেশনস এর জন্য বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনো কন্ট্রোলের মধ্যে আছে। এক, দুই নম্বর হচ্ছে বিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এখন যেটা আমি না বললেই নয় যে একদিকে যেরকম কন্ট্রোলে আছে আমার মতো হোয়াইট কলাররা, আবার আমাদের সমাজের মধ্যবিত্ত এবং উপরের শ্রেণীরা, বিগ ফিশরা তো ভালোই আছে, কিন্তু এবারও ধরেন আমাদের ট্যুরিজম সেক্টর, এবারও ধরেন আমাদের অটোমোবাইল সেক্টর, এবারও ধরেন আমাদের রেস্টুরেন্ট সেক্টর, এবারও ধরেন আমাদের একেবারেই খেটে খাওয়া মানুষগুলোর কিন্তু দৈনিক আয় কমে গেছে। এবং আমাদের যে স্টিমুলাস প্যাকেজ সেটা তো সবসময় এই কি বলে আপনার তেলের মাথায় তেল দেওয়ার মতো হবে, এটা বাংলাদেশের বলে নয়, এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পৃথিবীর সব দেশেই সমাজের লাস্ট টায়ারকে রিচ করা কঠিন। তাই আমি যেটা মনে করি যে আমি ওই সোশ্যাল সেফটি নেট বা ইত্যাদি সরকার চালাচ্ছে, তারা চালাক, কিন্তু আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এই তছনছ হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতি আমরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আমার সহ আলোচক যখন অনেকগুলো পজিটিভ জিনিস তুলে ধরলো, সেই সময় কিন্তু বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে, বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য গরিবের পেটের সব চর্বি, আমাদের মিডল ক্লাসের পেটের ঘি আর চর্বি সব বেরিয়ে যাবে যে কি পরিমাণে সোয়াবিন বা আনুষঙ্গিক কনজিউমার আইটেমের দাম বেড়েছে। তাহলে অর্থনীতিতে এই যে পণ্য মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশনের চাপ, এটাকে সামলানোর জন্য স্টেপ নিতে হবে। এবং ওই সমস্ত সেক্টর যেমন এখন শিক্ষা প্রতিষ্ঠান বা এখন ট্যুরিজম, এগুলো যে এফেক্টেড হবে তাদেরকে একটি পরিকল্পনার মধ্যে নিয়ে এসে সহায়তা দিতে হবে। আর আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, প্রায় সব দেশেই যেখানে তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হ্যাম্পার্ড হবে, কেন পেট্রোল বা এনার্জি ঠিকভাবে পাবে না, কেন সাপ্লাই চেইন ঠিকভাবে ঠিক নাই, সেই সময় বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেশকে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যাবে আপনার কৃষক, আপনার কৃষিজাত দ্রব্য, অর্থাৎ আমাদের এখন বিগ ফিশকে, বিগ ফিশদেরকে বড় বড় লোন দেওয়া বন্ধ করতে হবে, ইট বালির উন্নয়ন বন্ধ করতে হবে, কারণ 30% 40% আমার পকেটে চলে আসতেছে হোয়াইট কলারের। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এসএমই এবং বিশেষ করে স্মল মিডিয়াম এবং মাইক্রো এবং বিশেষ করে কৃষক এবং ডাইভার্সিফিকেশন অফ দি এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি। 2022-2023 সাল এইটাই হচ্ছে আমাদের রক্ষার এবং সফলতার চাবিকাঠি মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই, শুধু ওনার জন্যই উদ্দেশ্য করে আমি দ্ব্যর্থহীন ভাষায় এটা জানালাম। বাংলাদেশ টিকে থাকবে তার কৃষক এবং কৃষি ডাইভার্সিফিকেশন এর মাধ্যমে। আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট, আমাদের মুরগি, আমাদের গরু, আমাদের মাছ, আমাদের ধান, আমাদের
কৃষিজাত পণ্য, এগুলোর ছোট ছোট শিল্প, এইগুলোর মাধ্যমে টিকে থাকবে বাংলাদেশ বিশ্ব যেখানে তছনছ হচ্ছে। এটাই আমার বক্তব্য। আমি আমাদের অর্থনীতির বড় অংশ এবং কিন্তু প্রবাসী কেন্দ্রিক, প্রবাসী এবং প্রবাসী শ্রমিকদের অনেকেই এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে দেশে ফিরে আসছেন এবং অনেকের ফিরে যাওয়ার পথও দেখতে পাচ্ছি যে রুদ্ধ অনেকেরই হয়ে গেছে এবং বাইরে নতুন কর্মসংস্থানের সুযোগও কমছে, অথচ দেখা যাচ্ছে যে রেমিটেন্স থেকে আয় হচ্ছে। এই খাতের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার কি মনে হয়? দেখেন, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে যে আমি আমার একটা শব্দ ব্যবহার করেছি যে ওমিক্রন মরণঘাতী না হলো এটা সর্বনাশা, অর্থনীতিকে সর্বনাশা এবং বিশ্বব্যাপী এটা তছনছ করে দিচ্ছে বিশ্বের ইকোনমিক অর্ডার। এবং আমরা যারা ইকোনমিক অর্থনৈতিক ছাত্র, আমরা নিউ ইকোনমিক অর্ডারের কথা বলছি, আমরা সেটা আসবো পরে। তাই আমি জানি যে আমাদের রেমিটেন্স প্রবাহ আপস অ্যান্ড ডাউন হবে। আমি আমাদের নতুন পকেট সন্ধান করতে হবে এবং প্রধানমন্ত্রী যথাযথভাবেই 2-4 দিন আগেই বলেছেন যে বিদেশে যাওয়ার জন্য বাড়ি বিক্রি করার দরকার নাই, কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে। তার মানে তার টপ জায়গায় বসে সে তিনি আইডেন্টিফাই করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, সবাই পজিটিভ কথা বলতে বলতে মহা মুশকিল, আমাদের কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের মধ্যে কোনো সমন্বয় কখনো আমি দেখিনি। তাই আপনার নির্দেশ বাস্তবায়ন করতে হলে, কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পেতে হলে এই দুটি মন্ত্রণালয়কে একসাথে কাজ করতে হবে সমব্যথী হয়ে, যেন বিদেশে আমরা লোক পাঠাতে পারি সমহারে, যেই পরিমাণ ফিরে আসবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, পুরান পকেট থেকে লোক ফিরে আসতো, নতুন পকেট খুঁজতে হবে। কারণ তছনছ হওয়া বিশ্ব অর্থনীতিতে অনেক দেশের মানুষ অনেক কাজ করতে চাচ্ছে না, যেই কাজে আমাদের লোক পাঠানো, যারা ড্যাম কেয়ার করোনার ব্যাপারে যশোদ্দি মনে করে, এদেরকে ওখানে ওরা যেতে ইচ্ছুক হবে। তাই আমি এটাকে নিয়ে খুব চিন্তা করছি না। আমি যেটা চিন্তা করছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই পজিটিভ কথা বলতে বলতে আপাকে তো বিপদে ফেলার অনেক সময় চেষ্টা হচ্ছে দেখছি। সেটা হচ্ছে যে করোনার বিশ্বব্যাপী যারা উন্নয়নশীল উন্নত দেশ, মহা উন্নত দেশ, আমরা উন্নত দেশ, এখানে 20-21-এর স্ট্র্যাটেজি, প্রিয় সঞ্চালক, 2021 এর স্ট্র্যাটেজি আর 22-23 চলবে না। 22-23 করোনার নতুন ভ্যারিয়েন্ট, নিউ কোভিড, এটার কারণে করোনা এক অন্যভাবেই তছনছ করতেছে। তাই জোর দিয়ে বলতে চাই, আমার 30 লাখ ছাত্র মাস্টার ডিগ্রি পাস হয়ে বসে আছে। তারা জিজ্ঞেস করতেছে, স্যার ইউ আর এ ক্লাউড, দ্য সিস্টেম ইজ এ ক্লাউড, আমাদেরকে এমবিএ কেন দিয়েছেন? তো আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে যেটা আমি অনুরোধ করেছি, আপা আমাকে সহ্য করেন অনেক, তো আমি অনুরোধ করেছি যে ইট বালুর উন্নয়ন 22-23 সালে বন্ধ রাখতে হবে। এই ইট বালুর উন্নয়ন আমার 30 লাখ ছাত্রের মধ্যে যাচ্ছে না। ইট বালুর উন্নয়ন ওয়ার্কিং পুয়ারের মধ্যে যাচ্ছে না। ইট বালুর উন্নয়ন তো আমাদেরকে 22-23 স্ট্র্যাটেজি হবে। এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রশ্ন থাকবে যে গত এক বছরের করোনা পরিস্থিতি যেটা আমরা দেখেছি, যে অভিজ্ঞতা, নতুন সংক্রমণের আশঙ্কায়, বাস্তবতায় অর্থনৈতিক ক্ষেত্রে জরুরি ভিত্তিতে কি কি আসলে করণীয় বা কি করা যেতে পারে, এর ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা একটু যদি ছোট করে বলেন। 1 মিনিটেই আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করেই একভাবে ঠেক দিতে হবে। কারণ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন দারিদ্র্য বিনাশ করবে এবং আপনার এই ওয়ার্কিং ফোর্সটা আমাদের জাতীয় উন্নয়নে কাজে লাগবে। আমাদের 30 লাখ ছেলের 60 লাখ হাত বসে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনকে অতিথিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের হ্যাপনিং পয়েন্টের পক্ষ থেকে। আর অন্য কোনো দিন নিশ্চয়ই অন্য কোনো আয়োজন নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।